আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা ও দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। পরে সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে। জানান, ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া একনেকে 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে 4,081 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যার ঋণ হিসেবে বিশ্বব্যাংক দিচ্ছে 2,329 কোটি টাকা। গতকালকে যে সাইক্লোন হয়েছে, যতটুকু সম্ভব সরকার প্রতি সহায়তা করে এটা পুরা করে দেওয়ার চেষ্টা করা হবে। উনি বিশেষ করে প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও কষ্ট বাড়বে মানুষের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পর এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। এর আগে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত প্রমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়। বুধবার তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 112টিতে ভোট হওয়ার কথা থাকলেও রেমালের কারণে উপকূলীয় 22টি এবং মামলা সংক্রান্ত জটিলতায় আরও 3টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। মানিকগঞ্জের 2টি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। এদিকে এবার নির্বাচনে 1% ভোট পড়লেই নির্বাচন কমিশন খুশি বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগীর। মেজবা হাসানের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আনুষ্ঠানিক প্রচারণা শেষ, এখন অপেক্ষা ভোটের। এবার 112টি উপজেলার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে 22টি উপজেলা ও মামলার সংক্রান্ত জটিলতা আরও 3টি উপজেলা ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর ভোট হতে যাওয়া 87টি উপজেলার 27,825টি কেন্দ্রে ইতিমধ্যে পাঠানো হয়েছে ব্যালট বক্স, সিল, কালিসহ বিভিন্ন সরঞ্জাম। একই সাথে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় 170টি কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন। ভোটার উপস্থিতির জন্য কমিশন দায়ী নয় দাবি করে এজন্য রাজনৈতিক সংকটকে বড় কারণ হিসেবে দেখছেন ইসি আলমগীর। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যে কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই। আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেজন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। শেষ সময়ে ভোটের হার বেশি দেখানো হলে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয় থেকে তলবের নোটিশ পাঠানো হয়। তলবের বিষয়ে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুধু আয়কর রিটার্নে থাকলেই চলবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, এসব সম্পত্তির উৎসের বিষয়গুলো জানতে চাইবে দুদক। বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে আদালতের নির্দেশে বেনজিরের সম্পত্তি এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানান দুদক কমিশনার। সম্পদের নতুন তথ্য পেলেও সেগুলোও জব্দের জন্য আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি। তাদের জিজ্ঞেস না করে তার কথা শুনতে হবে তো। ওনার বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টির তাদের বৈধতাও থাকতে পারে। যে বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। দুদকের ক্ষমতা হলো অবৈধ সম্পত্তির উপরে, বৈধ সম্পত্তির উপরে দুদকের কোনো ক্ষমতা নেই। আইন যদি তাকে সাপোর্ট করে, আমাদের তো কিছু করার নাই। আইন অনুযায়ী যদি পায়, আমরাও তো আইন অনুযায়ী ফাইট করব। আমরা প্রত্যেক কোর্টেতে ফাইট করবো এই ব্যাপারটা নিয়ে। উনি যদি আইনের সুযোগ পাইতে পাবে, অসুবিধা নাই। আইন যা পক্ষে যায় আমরা সেটা মানবো। তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করে দেশে ফিরেছেন বাবর আলী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর নিজ শহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন বাবর। রাতে চট্টগ্রামে পৌঁছান তিনি। এভারেস্ট জয়ী বাবর আলীকে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। বাবর বলেন, এটি বাংলাদেশের জয়। দেশবাসী পাশে থাকলে তার ভবিষ্যতের অভিযানগুলো সহজ হবে। গত 21 মে বাংলাদেশ সময় সকাল 6টা 5 মিনিটে লোৎসে পৌঁছান তিনি। এর আগে 19 মে পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি। এদিন বাংলাদেশ সময় সকাল 9:45টায় ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর। MBBS পাশ করে পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি তিনি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। সাইক্লিংয়েও রয়েছে বাবরের আলাদা আগ্রহ। এভারেস্ট আমাদের দেশ থেকে আগেও ক্লাইম্ব হয়েছে। আমি পার্সোনালি খুব এনজয় করেছি লোৎসে ক্লাইম্বটা। লোৎসের ক্লাইম্বটা অনেক টেকনিক্যাল। ওভারঅল হচ্ছে আমার দেশের অর্জন। আর চট্টগ্রামবাসী ডেফিনেটলি মানে যেভাবে আমার জন্য দোয়া করেছে বা যেভাবে আমার জন্য চেয়ার করছে, আমি মানে রিয়েলি ব্লেসড। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী 2 জুন থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার দুপুরে রেল ভবনের সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম আরও জানান, আগাম টিকিট বিক্রি চলবে 6 জুন পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে। এদিকে 10 জুন থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। এবার যাত্রীদের জন্য 10 জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানান মন্ত্রী। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টা থেকে। 2 জুন দেওয়া হবে 12 জুনের টিকিট, 3 জুন দেওয়া হবে 13, 4 জুন 14, 5 জুন 15 এবং 6 জুন 16 তারিখের টিকিট দেওয়া হবে। ঝিনাইদহে ধর্ষণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ড সহ 5 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান ধর্ষণ মামলার রায় দেন। যাবজ্জীবন দণ্ডিত খন্দকার ফারুকুজ্জামান ফরিদ ঝিনাইদহ সদরের হরিশঙ্কর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছিলেন। মামলার বিবরণে জানা যায়, কয়েকজনের সহায়তায় 2022 সালের 15 এপ্রিল নিজ বাড়িতে এক নারীকে মাদকদ্রব্য পান করিয়ে ধর্ষণ করেন ইউপি চেয়ারম্যান। পরে সদর থানায় 3 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। তদন্ত শেষে 2 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দোষ প্রমাণিত না হয় অপর আসামিকে খালাস করে দেওয়া হয়েছে। সহিংস ঘটনা এড়াতে 144 ধারা জারির পর এবার ঠাকুরগাঁওয়ের সেই ইট ভাটার মালিককে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এর আগে ইট পোড়ানোর কাঁচামাল হিসেবে আনা ভাটার মাটিতে স্বর্ণ মিলছে এমন খবর ছড়িয়ে পড়লে রানীশঙ্কৈল রাজোর গ্রামে আরবি ব্রিক্স ইট ভাটায় সংগ্রহ করা প্রায় 4000 ট্রলি মাটি খুঁড়তে থাকে হাজারো মানুষ। গত কয়েকদিন ধরে স্বর্ণ খোঁজা নিয়ে বাক বিতণ্ডা, মারামারি ও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে অনেকে। তবে স্বর্ণ পেয়েছেন কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার ভাটা মালিককে অন্যত্র মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এরপর থেকেই মাটি সরানোর কাজ শুরু হয়। এর আগে শনিবার রাতে ওই ইট ভাটা ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়। এদিকে মাটি সরানোর সময় সাপেক্ষ উল্লেখ করে এতে ব্যাপক আর্থিক ক্ষতি হবে বলে দাবি করেছেন ইট ভাটা মালিক রুহুল আমিন।
দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ ও ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। এই উপলক্ষে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় মানসম্মত প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করতে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যামাজনের মতো খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে বাণিজ্য শুরুর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন পণ্যের বাজার সম্প্রসারণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে সফররত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের তুলা থেকে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে বাজারজাত করা সহ বিটুবি পদ্ধতিতে ব্যবসা পরিচালনা নিয়ে আলাপ হয় বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য প্রক্রিয়া, কর্মসহায়ক বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত 22 এপ্রিল। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল, তাই এর তদন্ত এবং পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট করেন কয়েকজন পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গে পশ্চাৎপদ জনগোষ্ঠীর দুর্দশার পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচনের প্রচারে মঙ্গলবার উত্তর 24 পরগনার অশোকনগরে আয়োজিত জনসভায় এই অভিযোগ করেন মোদী। মুসলিমদের দিকে ইঙ্গিত করে মোদী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসই পশ্চাৎপদ জনগোষ্ঠীর অধিকার লুট করেছে। তাদের সার্টিফিকেট মুসলিম জিহাদিদের হাতে তুলে দিয়েছে। তারা ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনের সাধু সন্তদের অপমান করেছে। মোদী আরও বলেন, ভারতে এখন সিএএ কার্যকর হয়েছে, নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে। বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ এরই মধ্যে নাগরিকত্ব পেয়েছেন। এই সিএএ কেউ আটকাতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাই কাউন্সিল জেনারেল আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড এবং সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশিরা উৎসাহিত হবে। অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে 2021, 2022 ও 2023 সালে সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট 75 ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি 51 রেমিটেন্স যোদ্ধাদের 5টি ক্যাটাগরিতে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। যারা রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছে একেবারে আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মী, যারা খুব কম বেতন পান, কিন্তু তারা তাদের কষ্টার্জিত সকল অর্থ বাংলাদেশে প্রেরণ করেন। রেমিটেন্স প্রবাহ বড় জিনিস নয়, বড় জিনিস সঙ্গে সম্মানিত করা, সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা অবস্থান করতেছেন তারা কাজ করে যাচ্ছেন। রেমিটেন্স তো স্বাভাবিকভাবে একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কুয়েত শাখার 3 সদস্যের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও মোহাম্মদ শাহজাহান মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি হাফিজ খান আবদুল্লাহ সভাপতিত্বে এবং সাইদুর রহমান ও আবু সাইদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দিন হাওলাদার। জেদ্দায় আল বালাদ মোবাইল মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আল বাওয়াজির বনাম আল তিজারি মার্কেট। আল বাওয়াজির মার্কেটের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সেলিম, আল তিজারি মার্কেটের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ রাশেদ খান, আরও ছিলেন আলমগীর হোসেন মিলন ও মোহাম্মদ শাওন আব্দুর রহমান ও মোহাম্মদ সোহেল। বিপুল সংখ্যক প্রবাসী ম্যাচটি উপভোগ করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।